নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। থানা বেলবন্ডে মুক্তি পেলেন বিজেপির জেলা সভাপতি ও 18 জন নেতাকর্মী। তিলপাড়া ব্যারেজের পরিদর্শন করলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। অজয়ের উপরে জল যন্ত্রণায় রয়েছে গ্রামের মানুষজন খয়রা আসলে। গ্রামবাসীদের আক্ষেপ, যেন মরেও শান্তি নেই জেলার খয়রা আসলে। মুখ্যমন্ত্রীর ছবিতে কালিমা লিপ্ত করার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের বক্তব্য। বাংলার উদীয়মান ক্রিকেটারের জীবনাবসান বোলপুরে। গ্রন্থাগারে সাহিত্য সভা, সম্মাননা ও সংবর্ধনা নানুরে। থানা বেলবন্ডে মুক্তি পেলেন বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির 18 জন নেতাকর্মী। থানা থেকে বেরিয়েই বিক্ষোভে বসে জেলা বিজেপির নেতৃত্ব। এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি নেতাদের। বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে, সেই সঙ্গে করা হয়েছে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপির নেতাকর্মীরা। উল্লেখ্য, গতকাল শনিবার 2 আগস্ট বিজেপির কর্মসূচিকে ঘিরে বিজেপির তৃণমূলের মধ্যে অশান্তি হয়। সেই ঘটনায় 26 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে 8 জনকে আদালতে পেশ করা হয়। 8 জনের মধ্যে 1 জনের 2 দিনের পুলিশি হেফাজত হয়, বাকিদের জেল হেফাজত হয় 14 দিনের। অন্যদিকে বাকি 18 জনের বেলবন্ডের শিউরি থানা থেকে জামিন নিতে হয়। এদিন বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, অত্যন্ত জঘন্য ব্যাপার। গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় পুরো ভেঙে পড়েছে। বীরভূমে গণতন্ত্র বলে কিছুই নাই। পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে গেছে। আর 24 ঘন্টা কোনো কেস, কি কেস দিয়েছে, কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আটকে রাখলো থানাতে কোনো পরিষেবা নাই, কোনো খাবার দেওয়া হয়নি, কোনো মশা মারা, কোনো মশা আজকে যেমন কালকে ডেঙ্গু হয়ে যায়, অবাক হওয়ার কিছু নাই। এখানে বাথরুম একটা রাজনৈতিক কর্মী, আমরা কেউ আসামি নয়, রাজনৈতিক কর্মী আমরা আছি। বাথরুম জঘন্য গন্ধ, একটা চাও দেয়নি এই থানার পুলিশ, শুধু তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে। এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একই সঙ্গে ছিলাম আমরা, একই কর্মসূচিতে ছিলাম আমরা, কিন্তু কিছু লোককে জেলে পাঠালো, কিছু লোককে বেলে দিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। কেন আমাদের একজন কর্মীকে পুলিশ রিমান্ডে নিল, কেন বাকিদেরকে জেল কাস্টডিতে দিল, এর জন্য আমরা এসপি সাহেবের কাছে যাব। এসপিকে আমরা দাবি জানাবো যে কি কারণে, যে উজ্জ্বল উতু উনি এসে বিজেপির কর্মীদের উপরে আঘাত করলো। আমরা রাজনৈতিক কর্মসূচি করছি, একটা গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশ, আমাদের আন্দোলন করার। 30 কোটি টাকা খেয়ে নিয়েছে এই বীরভূম প্রশাসন, বালিগুলোকে নাড়াচাড়া করলো, 30 কোটি টাকা খেয়ে নিল। তার প্রতিবাদ জানাচ্ছিলাম। তো কেন তৃণমূলের হারমাদ মাস্তান মাফিয়ারা এসে আইন নিজের হাতে তুললো, তার জন্য তাদের গ্রেপ্তার এখনো কেন করা হলো না, আমরা এসপি অফিসে যাচ্ছি। অন্যদিকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, দেখুন, গতকাল ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা, তারা কি কারণে পথ অবরোধ করছিল, কি কারণে অবস্থানে বসেছিল? তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধারের ডিভাইড ওয়ালের প্রায় 30 মিটার এই এলাকাতে বিরাট ফাটল দেখা দিয়েছে। তার কারণ, ডিভাইড ওয়ালের নিচের যে ভিত বা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের সিট ওয়ালের উপর যে বালি বা বোল্ডারের যে ভিত ছিল, অবৈধ বালি খননের জন্য ডাউন স্ট্রিমে 200, 300, 400 মিটারের মধ্যে অবৈধ বালি খননের জন্য রিভার ফ্লো রেট্রোগেশন হচ্ছে। অর্থাৎ যে নদী তার প্রবাহমানতা মেনে আপস্ট্রিম থেকে গেট খুলে দিলে জল চলে যাওয়ার কথা সাঁইথিয়ার দিকে, এত বালি খাদান হয়েছে 200-300 মিটারের মধ্যে, প্রোগ্রেশনের বদলে রেট্রোগেশন হয়েছে, উল্টো দিকে জল এসে ধাক্কা মারছে ব্রিজে। তার ফলে ডিভাইড ওয়ালের নিচের যে ভিত, সেই ভিত নড়ে গেছে, বালি সরে গেছে, 30 মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফাটল অল্প ছিল, তখন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা, ওয়ার্ল্ড ব্যাংক সহ বাকি বিশেষজ্ঞরা এসে ইন্সপেকশন করে যায় এবং তিলপাড়া ব্যারেজের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের 15 কিলোমিটার
এলাকার মধ্যে কোনো ধরনের বালিঘাট চালানো যাবে না, এই ফতোয়া বা এই নির্দেশিকা দেয়। কিন্তু সেটাও কোনো রকম তোয়াক্কা না করে আপনারা সবাই জানেন অবৈধ বালিঘাট চলছে, এবং সেচ দপ্তর যে প্রযুক্তি ব্যবহার করে ব্রিজ মেরামতের কাজ করছিল তা ব্যর্থ প্রমাণিত হয়েছে, ফাটল বেড়ে গেছে। সেচ দপ্তর তার সেই বিশেষজ্ঞরা ব্যর্থ হওয়ার পর আজকে শুনলাম আমরা রুরকির ইঞ্জিনিয়াররা আজকে তিলপাড়াতে এখন পরিদর্শন করছে। এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টি কালকে আন্দোলন করছি। ভারতীয় জনতা পার্টি কয়লা চোর, বালি চোর, সিন্ডিকেট রাজ, কাটমানি খোরদের বিরুদ্ধে আন্দোলন করেনি। ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহর তথা বীরভূমের আইকন 1951 সালে তৈরি থেকে শুরু হওয়া তিলপাড়া ব্যারেজ 1985 সাল অব্দি 34 বছর ধরে যার ক্যানাল সিস্টেমটা তৈরি হয়েছে, 2.5 লক্ষ হেক্টর জমিতে যার সেচের ব্যবস্থা হয় বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে, এখনো পর্যন্ত যা খবর তাতে এই জল, বর্ষার জল ধরে রাখা যাবে না জলাধারে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। তিলপাড়া ব্যারেজের পরিদর্শন করতে এলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনোজ জৈন সহ এক প্রতিনিধি দল, যেখানে ব্রিজের সমস্ত পরিকাঠামো ঘুরে দেখলেন তারা। এদিন ড্রোন ব্যবহার করে ব্যারেজের ভিতরের অংশ সহ নিচের অংশ ছবিবন্দি করে দেখলেন। এদিন যেখানে তিলপাড়া ব্যারেজের পরিস্থিতির পাশাপাশি বর্তমান অবস্থা, কিভাবে তা পুনরায় ঠিকঠাক করা যায়, কিভাবে তা নিয়ন্ত্রণ করা হবে, এরকম একাধিক বিষয় তারা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণে আসেন অতিরিক্ত উন্নয়ন জেলা শাসক বিশ্বজিৎ মোদক সহ সেচ দপ্তরের আধিকারিক ও ব্যারেজ কর্তৃপক্ষ। ব্যারেজের বর্তমান পরিস্থিতির পাশাপাশি পরিকাঠামো সহ একাধিক বিষয় তারা পরিদর্শন করেন। সেই সঙ্গে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। তবে এই যে লাগাতার বর্ষা, সেই বর্ষার জন্য জল এসে ব্যারেজে জমা হচ্ছে, যতক্ষণ না এই ব্যারেজের জল সম্পূর্ণ ছেড়ে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত কাজ শুরু করা যাবে না। তবে বেশ কিছু পিলারের অংশ ফাটলের পরিমাণ বাড়তে শুরু করেছে, এমনটাই জানান অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এদিন তিনি আরও জানান, যে আলোচনা চলছে এটা আরও চলবে না আমাদের। আপনারা ছবি নিয়ে নিজে কাছে যে এত সকাল থেকে আপনারা এখানে আছেন তো সেটা বলতে পারেন, বাট অল পসিবল সলিউশনস আর বিং এক্সামিন। বুঝতে পারছেন তো? এগুলো স্যার ভিজিট করেছেন, কি অবস্থা দেখছি আবার বলছি এখানে, সেটা বলছি আপনারা কাছে রেডিমেড কুইক করে, এটা তো ইঞ্জিনিয়ারিং সলিউশন। এটা মানে কোথাও গিয়ে কোনো একটা জিনিসকে রাস্তা তৈরি করা বা কোথাও ব্লক তৈরি সেরকম বিষয় নেই। মানে সারফেসে তো এরকম উপরে কোনো বিষয় নেই যাবে রাস্তাটা ওই দিক থেকে। এটা পুরো হাইড্রোলিক স্ট্রাকচার ওটাও একটা আপনার 300 মিটার ডেপথ নিয়ে একটা লেন্থ নিয়ে আছে। পুরোটা জিনিসটা নিয়ে এক্সামিন করে করে তার 30টা কোথায় কী করা সম্ভব আছে ওটা নিয়ে এক্সামিনেশন পাতে চলছে, ঠিক আছে? সেটাই আছে এখানে। এখন চট করে বলা কি কোথায় কি আছে, কোথায় এটা সম্ভব হয়? মানসুন চলছে, তার মধ্যে কাজ করতে হবে, কোথায় কি আছে কিনা আবেদন আছে, প্রত্যেক জিনিসটা নিয়ে হোলিস্টিক আলোচনা চলছে, ঠিক আছে? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম ও ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের ফলে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজের উপর বইছে জল। বিপদসীমার উপর দিয়ে জল বইছে কজের উপর। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছেন বেশ কিছু গ্রামবাসী। প্রায় 10টি গ্রামের মানুষ এই কজের উপর নির্ভরশীল। অন্যদিকে জল যন্ত্রণায় খারাপ অবস্থায় রয়েছে গ্রামের মানুষজন। যেদিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল। ঠিক এমনই চিত্র ধরা পড়ল খয়রাসোল ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের বনপাতরা গ্রামে। হেংলো নদীর জল গ্রামে ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন তারা। পাশাপাশি তারা রয়েছেন আতঙ্কেও। গ্রামবাসীদের অভিযোগ, নদী বাঁধ কেটে মাটি চুরি করছে দুষ্কৃতীরা, আর সেই কাটা বাঁধের অংশ দিয়েই অবাধে ঢুকছে নদীর জল। বেশ কয়েকটি বাড়ি থেকে বেরোলেই দেখা মিলছে নদীর জলের। ক্ষতিগ্রস্ত এলাকায় বহু ধান জমি, আর যার ফলে মাথায় হাত ধান চাষিদের। তারা জানাচ্ছেন বারবার তাদের অসুবিধার কথা জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। শুধু তাই নয়, এই গ্রামে একটি রাস্তা পুরোপুরি বেহাল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, আর যার ফলেই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। তাদের দাবি, নদীবাঁধের কাটা অংশগুলি বাঁধিয়ে দিলে জল আর আসবে না। পাশাপাশি বেহাল রাস্তা ঠিক করার দাবি রয়েছে গ্রামবাসীদের। এদিন গ্রামবাসীরা জানান, ভাটাতে মাটি বিচ্ছে, নদী ধারে মাটিগুলো সব বিক্রি করে দিলে, ওরা ভাটা করছে, আমরা ডুবে ডুবে মরি। গরু হ্যাঁ ভাটা করছে, বহুত লোক করছে, কার নাম বলবো? ভাটা তো আমাদের গ্রামে মেলায়, কার নাম করবো বাবা? ঠিক আমাদের এই বানে ডুবে মরছি, গরু বাছুর হ্যান ত্যান, ছেলে পুলে নিয়ে পেরিতে পারছি না। হ্যাঁ, খুব অসুবিধা। হ্যাঁ, এই রাতে হঠাৎ করে যদি বান চলে আসে তো কি অবস্থা হবে আমাদের? ব্লক প্রশাসন কত জানাইছি, আমরা কত দরখাস্ত দিয়েছি, তার কোনো ভেদ করে নাই।
এখন কি চাইছেন? এখন আমরা চাইছি কি যেমন আমাদের এই মাটির পোলটা যেমন বাঁধা হোক, বানটা যেমন না আসে, এই আমরা রাস্তাঘাটগুলো হোক, এই আমরা চাইছি, শান্তিভাবে থাকতে চাইছি। কি নাম? আমার নাম রেজাক খা, বাড়ি বুনপাতড়া। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। মোড়েও যেন শান্তি নেই খয়রাশোল ব্লক এলাকায়, ঠিক এমনই বেহাল চিত্র ধরা পড়ল খয়রাশোল ব্লকের মাটিয়ালা গ্রামে। কথায় আছে মারা গেলে শান্তি পায় মানুষ, কিন্তু এই গ্রামে ঠিক তার উল্টো চিত্র দেখা গেল। দীর্ঘদিন বছরের পর বছর এই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। মাটিয়ালা গ্রামে কেউ মারা গেলে নিয়ে যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরে কবরস্থানে, আর এই রাস্তা যেতেই নাজেহাল হতে হয় গ্রামবাসীদের। এই 1 কিলোমিটার রাস্তায় কোনো মৃতদেহ নিয়ে যেতে গেলে দুর্বিহস অবস্থা হয় গ্রামবাসীদের। দীর্ঘদিনের তাদের দাবি এই কবরস্থান যাওয়ার রাস্তা যেন ভালো করে দেওয়া হয়। গ্রামবাসীদের আক্ষেপ যেন মোড়েও শান্তি নেই আমাদের, শুধুমাত্র প্রতিশ্রুতি যেন সার হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত এই রাস্তাটি মাটিয়ালা গ্রাম থেকে ময়নাডাল গ্রাম পর্যন্ত গেছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা, পুরোটাই খারাপ। আর এই রাস্তার উপরই পড়ে মাটিয়ালা গ্রামের কবরস্থান, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভোট আসে ভোট যায়, নেতাদের আশ্বাস শুধু সার হয়ে যায়। কবে হবে নতুন রাস্তা, প্রশ্ন গ্রামবাসীদের। এদিন এক গ্রামবাসী জানান, যা দেখা যাচ্ছে এত যে কষ্ট, একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আছে আমাদের 500 থেকে 700 লোক আছে, এইখানে দেখেন 50টা লোক আসতে পারেনি, 50 খুব জোরে 100 হবে। এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না, কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই, দেখলেন যতগুলো এসছে সব ইয়াং লোক এসছে, একটা বয়স্ক লোক এসছে না। আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে 36 বছর, আমি অতদিন থেকে যাওয়া আসা করছি এখানে, তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পার্টি লেভেল লোক বলছে রাস্তা হয়ে গেছে, এই স্যাংশন হয়ে গেছে, এ হয়ে গেছে, আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে। রাস্তাটা যে স্যাংশন হয়েছে, কত বর্ষা যে গেল, কতবার যে সিজন গেল, আমি আজ পর্যন্ত দেখলাম না যে রাস্তাটা হয়েছে। রাস্তা হবে হবে করে চলে যাচ্ছে, এখনো আমি দেখতে পাচ্ছি না। তো আমাদের টেন্ডার যে কে আছে না আছে সেটাও আমাদের কাছে কোনো জানা নেই, কোনো কাগজপত্রও আসেনি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে। কষ্ট মানে কি, পেরোনোতে যাচ্ছে না, যা অবস্থা সীমার বাইরে। আচ্ছা, মানে আপনারা বলতে চাইছেন যে মরার পরে শান্তি নাই? মরার কি, শুধু আমরা তো মানে যে লোকটা মারা গেছে তারও শান্তি নেই, যে মরে যেও শান্তিতে আসতে পেল না, ওকে এতভাবে কষ্ট করে এইভাবে কিনে মরা আনার কোনো নিয়ম নয়। আমরা যেভাবে নিয়ে আসছি এরকম মরা আনার নিয়ম নয়। আমার নাম জাসিম খান। অন্যদিকে পেস ইমাম নিজামুদ্দিন রিজভি বলেন, মানে অসুবিধা এতই আছে ওইটা মানে মুখে বলা যায় না, যারা এসেছে তারা জানছে। আর তারপরে মনে করুন এই রাস্তা নিয়ে অনেকবার বলা গেছে, কিন্তু কোনো শুনবাই হয় নাই। কেননা এই রাস্তাটাকে আমাকে বরাবর আসতে হবে, যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবে না, আমাকেও আসতে হবে, পড়োশিকেও আসতে হবে, পুরা গাঁওয়ালা এবং অন্য গাঁয়ের লোকও আসতে হবে। তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মাটিয়ালা খয়রসোলে যে কবরস্থান আছে সে কবরস্থান যাবার রাস্তাটা ভালো নাই। তো সবাই মিলে জোর দিয়ে পড়ে এই রাস্তাটার জন্য লড়া উচিত, তাকে যেমন এই রাস্তাটা হয়, তাকে লোকের আসা যাবার জন্যে আরাম হয়, ওদের কষ্ট যেমন না হয়। মরে যাবার পরও শান্তি নাই, লোক ভালো করে আসতে পারছে না, কাদাতে নামে আসছে, পানি জায়গায় জায়গা আছে, কাদা আছে, কেউ জুতা চপ্পল পরে আসতে পারে না, কেউ জুতা চপ্পল ফেলাই এসেছে। তা অনুরোধ আপনাদের কাছে এবং হুকুমতের কাছে যে এই রাস্তাটা যেমন জলদির মধ্যে আমাদের ভালো হয়, ব্যবস্থা করে। নিজামুদ্দিন রিজভি, ইমাম মসজিদ মাটিয়ালা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। গতকাল শনিবার 2রা আগস্ট তিলপাড়া ব্রিজের সংস্করণের প্রতিবাদের নামে মিছিল করে যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি বিভিন্ন প্রকল্পের ছবিতে কালি দিয়ে স্প্রে করা হয়েছে এবং রাজনীতির নামে যেভাবে রাজনীতিকে কালিমালিপ্ত করা হয়েছে, সেই নিয়ে জেলার কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল তার নিজস্ব কিছু বক্তব্য পেশ করেন। সেই বক্তব্য শোনাবো আপনাদের বোলপুর থেকে আমাদের বীরভূম আরসি টিভির সাংবাদিকের তরফ থেকে। দাদা, আজকে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেওয়া হলো, এটা নিয়ে কি? দেখুন, একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা রাজনীতি করছি,
বুদ্ধদেব জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য আজ পর্যন্ত ওই ধরনের নোংরা রাজনীতি আমরা কোনোদিন করি নাই। আমাদের জীবনে জ্যোতিবাবু গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য গিয়েছে, আমরা কোনোদিন কালী কোনো মুখ্যমন্ত্রীর তার মুখে কালি লাগাতে এই ধরনের শিক্ষা আমাদের দেয়নি। তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপিতে অনেক মন্ত্রী আছে, অনেকজন আছে, কোনদিন আজ পর্যন্ত শুনেছেন কালি লাগানো হয়েছে? এটা কি শুনতে খারাপ লাগছে না? তাহলে কি ডিআইবি ফেল করলো? ডিআইবি ফেল করলো? খুন হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। মাত্র 22 বছর বয়স, যে বয়সে ব্যাটে বলে ঝড় তুলে স্বপ্ন দেখা উচিত রঞ্জির মাঠে নামার, যে বয়সে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার কথা, সেই বয়সেই থেমে গেল বাংলার উদীয়মান ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের জীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যুতে শোক স্তব্ধ বাংলার ক্রীড়ামহল। বীরভূম জেলার বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ আজ রবিবার 3রা আগস্ট সকালে মিশন কম্পাউন্ড এলাকার এক জিমে শরীর চর্চার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক চিকিৎসা রিপোর্টে জানা গেছে। তিনি তার সব স্বপ্নকে পেছনে ফেলে আচমকাই বিদায় নিলেন প্রিয়জিৎ। পরিবার, বন্ধু বান্ধব ও ক্রিকেট সতীর্থরা প্রভাব, অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত স্ট্রেস এসবই দায়ী। তাই 25 বছর পেরোলেই রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং ওজন নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ তার এই মৃত্যু একজন প্রতিভার শেষ নয়, বরং গোটা সমাজের কাছে সতর্কবার্তা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। ইচ্ছা থাকলে গ্রামীণ গ্রন্থাগারকেও আকর্ষণীয়, জনপ্রিয়, জনমুখী করা যায়। তার প্রকৃষ্ট উদাহরণ হল রামী চণ্ডীদাস খ্যাত নানুর সংলগ্ন উচ্চকরণ গ্রন্থাগার। এই অসাধ্য সাধন করে চলেছেন কবি সাহিত্যিক এবং ওই গ্রন্থাগারের উদ্যমী গ্রন্থাগারিক অনিতা মুখোপাধ্যায়। গত কয়েক বছর ধরে উনি গ্রন্থাগারে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন পাঠক পাঠিকাদের নিয়ে। সেই সঙ্গে প্রতি ইংরাজি মাসের প্রথম শনিবারে একাধিক সমাজসেবী, জ্ঞানীগুণী ও সাহিত্যপ্রেমীকে সংবর্ধনা দিচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে গতকাল শনিবার 2রা আগস্ট বিকেলে কাঞ্চন শ্যামল সাহিত্য সভার পক্ষ থেকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার গ্রন্থাগার আধিকারিক নির্মাল্য অধিকারী, অবসরপ্রাপ্ত অধ্যাপক সমীর সরকারকে। সাহিত্য সভার মাঝে কবি সাংবাদিক সনাতন সোয়ের সম্পাদনায় প্রকাশিত হয় বাৎসরিক পত্রিকা প্রকাশ। এদিন উপস্থিত ছিলেন সভাপতি জ্ঞানেন্দ্রনাথ দেবাংশী, মোহাম্মদ ইউনুস এবং শিক্ষক সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।